পরবর্তী বক্তা রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, দীর্ঘদিন পর্যন্ত এই দেশে কোনো নির্বাচন হয় নাই। মানুষ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারে নাই। জাতীয় নির্বাচন থেকে শুরু করে স্থানীয় পর্যায়ে নির্বাচন পর্যন্ত প্রত্যেকটি নির্বাচন ছিল কারচুপিপূর্ণ। সে কারণেই একবার সংসদে আমি মজা করে বলেছিলাম, সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়েছিল জনগণ, এর নাম বাংলাদেশের নির্বাচন। তো মাননীয় স্পিকার, সেই জায়গা থেকে ৩৬শে জুলাই আমাদের জীবনে আসলো, কয়েক লক্ষ মানুষ রাস্তায় নামলো, কয়েক হাজার মানুষ চিরতরে পঙ্গু হলো এবং প্রায় ১৫০০-এর উপর মানুষ তাদের জীবন দিল যাতে মানুষ তার ভোটের অধিকার আবারও ফিরে পায়। এবং আল্লাহর কাছে অশেষ শুকরিয়া মাননীয় স্পিকার, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ গঠিত হয়েছে এবং আমি এই সংসদে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছি। মাননীয় স্পিকার, সংবিধানের 59 অনুচ্ছেদের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। সংবিধানের 59 অনুচ্ছেদ বলছে, নির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠান সমূহের উপর প্রজাতন্ত্রের প্রত্যেক প্রশাসনিক একাংশের স্থানীয় শাসনের ভার থাকিবে। সোজা বাংলায় বলতে গেলে স্থানীয় সরকার পরিচালিত হবে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে। কিন্তু আমরা বিস্ময়ের সঙ্গে এবং দুঃখ নিয়ে লক্ষ্য করলাম, একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসবার পরপরই স্থানীয় প্রশাসনগুলোতে প্রশাসক নিয়োগ করেছে। মাননীয় স্পিকার, যখন শেখ হাসিনা পালিয়ে গেল তখনকার পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসক নিয়োগ দিতে বাধ্য হয়েছিল, কারণ আমরা দেখেছি ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে চেয়ারম্যান বা মেম্বার যারা ছিল তারাও পালিয়ে গেছে। কিন্তু এই অবস্থা তো মাননীয় স্পিকার এখন আর নেই। এখন তো একটা সুষ্ঠু নির্বাচন দেয়া যায়। সেই জায়গায় আমরা দেখলাম দলীয় নেতা কর্মীদের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে। এই বিষয়ে আমি পরবর্তী বক্তা জনাব মোহাম্মদ আব্দুল্লাহ, মুন্সিগঞ্জ 1। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর। আমি সবার আগে ধন্যবাদ জানাই আমার দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে। আজকে স্মরণ করি আমি আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, এবং যিনি আমাকে এই সংসদে আসার জন্য সুযোগ করে দিয়েছিলেন, আমাদের দলের এবং এই সংসদের নেতা এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে। এবং আমি আরও ধন্যবাদ জানাই আমার মুন্সিগঞ্জ 1-এর সর্বস্তরের জনগণকে, যারা আমাকে বিপুল ভোটের মাধ্যমে এই সংসদে আসার সুযোগ করে দিয়েছেন। আজকে আমি বলতে চাই, মাননীয় আপনার মাধ্যমে আমাদের মুন্সিগঞ্জ 1 তথা আপনি জানেন ঢাকার পরে এবং ফরিদপুরের মাঝখানে মাওয়াত থেকে আসলেই, আপনি যেহেতু এইখান দিয়ে আসেন, আপনি জানেন এর পরের অংশটাই মুন্সিগঞ্জ 1। এখন মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্টে আমাদের একটি হসপিটাল হওয়ার সম্ভাবনা আছে। এই হসপিটালটা যদি মুন্সিগঞ্জ 1-এর মাঝখানে হয়, তাহলে কিন্তু মুন্সিগঞ্জ 1, মুন্সিগঞ্জ 2 এবং মুন্সিগঞ্জ 3 সবার জন্য উপকার হবে। এমনকি আপনার এই বরিশাল, খুলনা, ফরিদপুরের অঞ্চলেও এই উপকারটা আসবে। আর আমি বলতে চাই, আমার এলাকা মুন্সিগঞ্জ 1-এ কোনো ইউনিভার্সিটি নেই। এইখানে যদি একটা ইউনিভার্সিটি করা হয়, স্যার জগদীশ চন্দ্র বসুর এখানে জায়গা আছে, এখানে একটি কলেজ আছে, সেই জায়গাটি আমরা এই ইউনিভার্সিটির জন্য করতে পারি। সেটা যদি আমাদের মন্ত্রী মহোদয়, শিক্ষামন্ত্রী এক নজর দেন, তাহলে এইখানে একটা ইউনিভার্সিটি হলে আমার মনে হয় এই অঞ্চলের উপকার হবে। আশা করি আপনার মাধ্যমে আমি এই উত্তর পাবো। তাই পরবর্তী বক্তা মোহাম্মদ মোশাররফ হোসেন, বগুড়া 4। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি বলতে চাই যে আমার নির্বাচনী এলাকা কাহালু নন্দীগ্রাম 39, বগুড়া 4। ইতিমধ্যে আমরা জানি যে 39 বগুড়া 4 নয়, উত্তর অঞ্চলের রাজধানী খ্যাত বগুড়া সবসময় বঞ্চিত একটি জনপদের নাম, যে বঞ্চিত জনপদ থেকে সবসময় বঞ্চনা এবং শোষণের শিকার হয়েছে সাধারণ মানুষও, সারা বাংলাদেশের মানুষ। সবচাইতে বেশি শোষণ এবং বঞ্চনার শিকার হয়েছে আমার মাননীয় প্রধানমন্ত্রী পরিবার,
মাননীয় স্পিকার, আমি বলতে চাই আমার নির্বাচনী এলাকা ৩৯ বগুড়া ৪-এ 3টি হসপিটাল আছে মাননীয় স্পিকার, স্বাস্থ্য কমপ্লেক্স, যেটা আমাদের বিগত সময় সেটি দেখেছে আমাদের জিয়া পরিবারের আস্থাভাজন এবং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী ২০০২ সালের ৮ই মার্চ নন্দীগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সটি তিনি উদ্বোধন করে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এবং ২০০৬ সালের ১৮ই অক্টোবরে হাসপাতালটিকে উদ্বোধন করেছিলেন। অদ্যবধি হাসপাতালে মাননীয় স্পিকার আলোর মুখ দেখেনি। হাসপাতালটি মুখ থুবড়ে পড়ে আছে, মানুষের স্বাস্থ্যসেবা বিঘ্নিত হচ্ছে। আমরা জানি যে বগুড়া এমডিতেই বঞ্চিত। বগুড়া যেমন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সেখান থেকে সকল উন্নত যন্ত্রপাতি সব খুলে নিয়ে আসা হয়েছিল মাননীয় স্পিকার। মানুষ যেখানে চিকিৎসা পাবে সে চিকিৎসা পাওয়া তো দূরের কথা, সে হাসপাতালকে ময়নার ভাগাড় বানিয়ে দেওয়া হয়েছিল। হাসপাতালে ঢুকতে গেলে নাকে রুমাল দিয়ে ঢুকতে হয় মাননীয় স্পিকার। পাশাপাশি আমার নির্বাচনী এলাকায় কাহালু নন্দীগ্রামের 2টি হাসপাতাল আছে যেখানে অ্যাম্বুলেন্সের সমস্যা, বেডের সমস্যা, সেখানে আমাদের ডাক্তার নার্সদের সমস্যা। সকল সমস্যা উত্তরণে আমি মাননীয় মন্ত্রীর কাছে জিজ্ঞাসা করব যে এই যে এমনিতে বঞ্চনা শিকার বগুড়া সবচাইতে বেশি, আমার নির্বাচনী এলাকার প্রায় 5 থেকে 6 লক্ষ মানুষ আমরা সেখানে স্বাস্থ্যসেবা পেয়ে থাকি। অদ্যবধি পর্যন্ত সেই হাসপাতালগুলোর ভালো কোনো ইনস্টলমেন্ট এবং আমাদের যে সমর্থন দরকার সেগুলো না থাকার কারণে আমরা বঞ্চিত হচ্ছি। আপনার মাধ্যমে সেটার পরবর্তী বক্তা জনাব মোহাম্মদুল্লাহ, ময়মনসিংহ 2। পরবর্তী বক্তা গাজী এনামুল হক, যশোর 5। আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ, কক্সবাজার 2। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি কক্সবাজার 2 মহেশখালী কুতুবদিয়া থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য। আমি আজকে আপনার মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের বাণিজ্য ও শিল্পমন্ত্রী এবং আমাদের কক্সবাজার এলাকার আমাদের গর্ব মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা লবণ উৎপাদিত এলাকা। মাননীয় স্পিকার, বাংলাদেশের 64 জেলার মধ্যে 63 জেলা, একটি জেলা আমার কক্সবাজার মহেশখালী কুতুবদিয়া 60 ভাগ 70 ভাগ আমরা লবণ উৎপাদন করি। আমার রক্ত ভানি করে ঘামকে রক্ত করে আমরা উৎপাদন করি লবণ। সেই লবণের দাম আজকের প্রেক্ষাপটে আমি আপনার মাধ্যমে বলতে চাই মাননীয় সংসদ সদস্যদের, আপনারা লবণ ক্রয় করে খাচ্ছেন পার কেজি 40 টাকা, আর আমরা মাঠ পর্যায়ে লবণ বিক্রি করতেছি মাত্র 60 টাকা কেজি, 200 টাকা 250 টাকা করে মন বিক্রি করে আমাদের লবণ উৎপাদনকারীরা আজকে পথে বসেছে, যেখানে উৎপাদন খরচ করছে আমাদের 400 টাকা। আমি আজকে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের ব্যাক টু ব্যাক এলসি করে এবং আমাদের সোডিয়াম সালফেট লবণ আমদানি করে আমাদের লবণ শিল্পকে যদি এভাবে ধূলিসাৎ করা হয়, তাহলে আগামী বছর আমাদের লবণ চাষিরা যদি নিরুৎসাহিত হয়, তাহলে বাংলাদেশে 28 লক্ষ মেট্রিক টন আপনাদের আমদানি করতে হবে। তাই আজকে আমি বলতে চাই, আমাদের অন্তত পক্ষে আমরা খেয়ে পরে বাঁচতে পারি তো, আমাদের এই শরীর হয়েছে লবণের টাকায়, লবণের দামে। সেই লবণকে জাতীয় পর্যায়ে এনে আমরা যদি 60 টাকা 40 টাকা 400 টাকা পার মন যদি না পাই, আমাদের উৎপাদন খরচ যদি না পাই, আমরা নিরুৎসাহিত হয়ে যাব। মাননীয় স্পিকার, আপনি আপনার মাধ্যমে আমি আমার সংসদের পরবর্তী বক্তা জনাব মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা 5। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, 219 জন নতুন সংসদ সদস্য নির্বাচিত হয়েছে 111 পরবর্তী দীর্ঘ প্রায় 2 দশক পরে, গণতান্ত্রিক দীর্ঘ সংগ্রামের পরে 219 জনের মধ্যে আমি একজন। আমাকে এই সংসদে মনোনীত করার জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। নির্বাচনে আমাকে মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী, আমাদের পার্টি চেয়ারম্যান, জননেতা তারেক রহমান